আসসালামু আলাইকুম। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের গাণিতিক অংশের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র দেখাবো এই ভিডিওতে। এই চ্যাপ্টারের ফুল থিওরি ভিডিও ইনশাল্লাহ ভবিষ্যতে এইচএসসি পরীক্ষার আগে আপলোড করে ফেলবো। তো এখানে আমরা দেখতেছি যে একটা কমন ইমিটার সার্কিট দেওয়া আছে। কমন ইমিটার কিভাবে বুঝলাম, যেখানে বেইজের ভোল্টেজ সোর্স আছে আর হচ্ছে একটা কালেক্টরের ভোল্টেজ সোর্স আছে। তো এই পাশে বেইজের, আমরা তো জানি হচ্ছে বেইজ আর এমিটার এই দুইটা সবসময় ফরওয়ার্ড বায়াসে যুক্ত থাকে, কালেক্টর আর বেইজ সবসময় রিভার্স বায়াসে যুক্ত থাকে। এটা একটা এনপিএন ট্রানজিস্টর। কিভাবে বুঝলাম, তো এখানে দেখতেছি যে এই প্রান্তটা বেইজের পজিটিভ পি এর সাথে কানেক্টেড। আমরা বেইজ আর ইমিটার যে ফরওয়ার্ড বায়াসে যুক্ত থাকে এটা জানি। আর ইমিটার যেটা আছে, ইমিটারের এই প্রান্তটা যে বেইজের ঋণাত্মক প্রান্ত এই পাশে যুক্ত, এ পাশে ইমিটার এন এন প্রান্ত মানে ট্রানজিস্টরের যে এন অংশ এন টাইপের সাথে যুক্ত। এই জন্য এটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস ইমিটারটা, আর এই কারণে এই পাশে এন হবে। আর পজিটিভের সাথে ট্রানজিস্টরের পি টাইপটা যুক্ত থাকবে, কালেক্টরের পজিটিভের সাথে ট্রানজিস্টরের এন টাইপ যুক্ত থাকবে, কারণ এটা সবসময় রিভার্স বায়াসে থাকে। পজিটিভের সাথে যদি পজিটিভ যুক্ত থাকে ফরওয়ার্ড বায়াস, পজিটিভের সাথে যদি নেগেটিভ যুক্ত থাকে তাহলে রিভার্স বায়াস। কালেক্টর অলওয়েজ রিভার্স বায়াসে থাকে আর বেস অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে থাকে। তো এটা হচ্ছে কমন ইমিটার সার্কিট। এই সার্কিটটা ব্যবহার করা হয়েছে অ্যাম্প্লিফায়ার হিসেবে, কারণ এখানে যে ইনপুট ভোল্টেজটা আমি যে দিব, এটার জন্য যে আউটপুট ভোল্টেজটা কালেক্টরের সাইডে পাবো এটা হচ্ছে বিবর্ধিত পাবো। আর এদের দশা পার্থক্য সবসময় 180 ডিগ্রি বজায় থাকে। যেমন এখানে আমরা দেখতেছি যে আপার সাইকেল, কিন্তু এই পাশে হচ্ছে লোয়ার সাইকেল, অর্থাৎ এই পাশে যা থাকবে এই পাশে তার দশা পার্থক্য 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। এটা হচ্ছে এটার রুলস। আবার এখানে যে বিস্তার বা অ্যামপ্লিটিউডটা আমরা দেখতেছি, তার তুলনায় এই পাশের অ্যামপ্লিটিউডটা অনেক বেশি, কারণ এই যে সিগন্যালটা বিবর্ধিত করতেছে অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে। তো কেন হচ্ছে এই পাশে সিগন্যালটা বিবর্ধিত হচ্ছে, এর কারণ হচ্ছে এই পাশে যে ভোল্টেজটা পাবো, যেহেতু বেস সবসময় ফরওয়ার্ড বায়াসে যুক্ত থাকে ইমিটারের সাথে, সেহেতু এই পাশের যে রোধটা সেই রোধটা অনেক কম থাকবে। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার একদম কম প্রশস্ত হয়, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ারটা অনেক বেশি প্রশস্ত থাকে। তো প্রশস্ত কম থাকার কারণে এই ডিপ্লেশন লেয়ারটাকে ভাঙতেও কম বিভবের প্রয়োজন হয়, আর এর রোধের মান কম। কিন্তু এর তুলনায় রিভার্স বায়াসে রোধের মানটা অনেক বেশি থাকে। তার মানে এখানে যে আর এল এর মান অনেক বেশি, আর ইনপুট যে রোধটা সেটার মান হবে কম। আবার বেইজের ভোল্টেজের মান অনেক কম থাকে, কালেক্টরের ভোল্টেজের বেইজের যে তড়িৎ প্রবাহ আইবি, এইটার পরিমাণ খুবই কম থাকে, কালেক্টর এর তড়িৎ প্রবাহের মান এর তুলনায় অনেক বেশি থাকে। যদি একটা সার্কিটে 5% তড়িৎ প্রবাহ বেইজের থাকে, তাহলে বাকি 95% প্রবাহ কালেক্টরের থাকে। আমরা এখান থেকে একটা সূত্র জানি যে ইমিটারের যে তড়িৎ প্রবাহ এইটা কালেক্টর আর বেইজের তড়িৎ প্রবাহের সমান থাকে। ইমিটারের প্রবাহ ইজ ইকুয়াল টু কালেক্টরের প্রবাহ প্লাস বেইজের প্রবাহ। অর্থাৎ এই যে কালেক্টর দিয়ে যে প্রবাহটা আসতেছে, বেইজ দিয়ে যে প্রবাহটা আসতেছে, এই দুইটা কিন্তু একত্রিত হয়ে ইমিটার দিয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি ইমিটারের প্রবাহ ইজ ইকুয়াল টু কালেক্টরের প্রবাহ প্লাস বেইজের প্রবাহ। এটা অনেকটা হচ্ছে আমরা চলতরিতে যেমন কারশফস ল পড়ছি, সেই কারশফস ল এর মতো। ইন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ আউটগোয়িং কারেন্ট হচ্ছে আইই আর ইন্টারিং কারেন্ট হচ্ছে আইসি আর আইবি। আইবি অঞ্চলে কিছু পরিমাণ ইলেকট্রন নষ্ট হয়, কালেক্টর থেকে আমরা আউটপুট নেই, আর ইমিটার হচ্ছে সরবরাহ করে, ইমিটার আধান সরবরাহ করে, কালেক্টর থেকে আমরা আউটপুট নেই, আর বেইজ পিট অঞ্চলে কিছু পরিমাণ আধান নষ্ট হয়। এজন্য বেইজের প্রবাহের মান সব থেকে কম থাকে, কালেক্টরে তার থেকে অনেক বেশি থাকে, আর ইমিটারে তো হচ্ছে সব থেকে বেশি। ইমিটারের প্রবাহ ইজ ইকুয়াল টু কালেক্টরের প্রবাহ প্লাস বেইজের প্রবাহ। তো এই সার্কিটটা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার হয়, কারণ এই পাশের যে ভোল্টেজ ভি ইনপুট ভোল্টেজ, এটি ইজ ইকুয়াল টু আই বি ইন্টু আর আই, এটার মান এই পাশের যে ভোল্টেজ আউটপুট ভোল্টেজ আই সি ইন্টু আর এল
ভি ইজ ইকুয়াল টু আইআর, এই সূত্র আমরা জানি ওহমের সূত্র থেকে। তো এই পাশে আইসিআরএল এর মান অনেক বড়, এই পাশে আইবিআরআই এর মান ছোট, তাহলে এখানে ইনপুট যে ভোল্টেজটা পাচ্ছি তার থেকে আউটপুট ভোল্টেজের মান অনেক বেশি। এই জন্য এখানে সিগন্যালের যে অ্যাম্প্লিটিউড তার তুলনায় এই পাশের সিগন্যালের অ্যাম্প্লিটিউডটা অনেক বেশি। তো এখানে লেখা আছে যে ট্রানজিস্টর কি কাজে ব্যবহার করা হয়। ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, সুইচ হিসেবে ব্যবহৃত হয়। তো এই ট্রানজিস্টরটা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুইচ হিসেবে কখন ব্যবহৃত হয়? রাস্তায় যে লাইটগুলো আমরা দেখি যে যখন সূর্য ওঠে সুইচ লাইটগুলো অফ হয়ে যায়, আবার যখন সন্ধ্যা হয় লাইটগুলো জ্বলে ওঠে। তো সেই ক্ষেত্রে ট্রানজিস্টর ব্যবহার করা হয় যে আলোর উপস্থিতিতে লাইট নিভতেছে, আবার হচ্ছে আলো যখন অন্ধকার হয়ে যাচ্ছে তখন আবার লাইট জ্বলে উঠতেছে। তারপরে কিছু জায়গায় যে সাইরন বাজে, এই সাইরন মানে কোনো কোথাও যদি আগুন ধরলে সাইরেন বেজে ওঠে, সেখানেও ট্রানজিস্টর ব্যবহার করা হয়। সেটা হচ্ছে তাপচালিত সুইচ বলে, একটা হচ্ছে আলোকচালিত সুইচ, আরেকটা হচ্ছে শব্দচালিত সুইচ, ভয়েস কন্ট্রোলে যেটা অন হচ্ছে। আদর্শ ডায়োডের কথা বলা আছে যে ডায়োডের কাজ হচ্ছে রেকটিফিকেশন করা, অর্থাৎ রেকটিফাই করা, অর্থাৎ তড়িৎ প্রবাহকে একমুখী করা। যে ডায়োড সম্মুখী ঝোঁকে নিখুঁত পরিবাহী ও বিমুখী ঝোঁকে নিখুঁত অপরিবাহীর ন্যায় আচরণ করে তাকে আদর্শ ডায়োড বলে। সম্মুখী ঝোঁক বলতে কি বোঝায়? যদি তড়িৎ প্রবাহ এই পাশে ডায়োড, এটা হচ্ছে ডায়োডের চিত্র, এ পাশে থাকে পজিটিভ, এ পাশে থাকে নেগেটিভ। যদি তড়িৎ প্রবাহ এই দিক থেকে ওই দিকে যায় তাহলে এটাকে বলা হয় সম্মুখী ঝোঁক, আর যদি উল্টা দিকে আসতে চেষ্টা করে সেটাকে বলা হয় বিমুখী ঝোঁক। তাই এই পাশ থেকে ওই পাশে শুধু তড়িৎ প্রবাহ যাইতে পারবে, এই সাইড থেকে এই সাইডে আসতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে ডায়োড সম্মুখী ঝোঁকের পর নিখুঁত পরিবাহী ও বিমুখী ঝোঁকে নিখুঁত অপরিবাহী ন্যায় আচরণ করে তাকে আদর্শ ডায়োড বলে। তো এখানে দুইটা ধরনের সার্কিট দেওয়া আছে, ডিসি সার্কিট, এসি সার্কিট। এসি সার্কিট বলতে বোঝায় অল্টারনেটিং কারেন্ট, একবার এই পাশে প্লাস এই পাশে মাইনাস, আবার এই পাশে মাইনাস হবে এই পাশে প্লাস হবে, এটাকে বলা হয় দিক পরিবর্তী প্রবাহ, অর্থাৎ প্লাস মাইনাস চেঞ্জ হইতেছে, একবার এটা প্লাস আবার এটা মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু ডিসি কারেন্ট সবসময় এই পাশের প্রান্তটা প্লাস থাকবে, এই পাশের প্রান্তটা মাইনাস থাকবে। যেমন এখানে একটা ডায়োড ইউজ করা হয়েছে, এখানে একটা বাল্ব আছে, তো এইটা পজিটিভ, এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, ডায়োড দিয়ে বাল্বটা জ্বলে উঠবে। এখন ডায়োডটা যদি এইটা না হয়ে উল্টা এই বরাবর হচ্ছে সংযোগ থাকতো, অর্থাৎ ডায়োডের এই প্রান্ত এন এই প্রান্ত পি, তাহলে এই দিক দিয়ে কখনো তড়িৎ প্রবাহ যাইতো না, বাল্বটা জ্বলতো না। আর এখানে যে এসি সার্কিটটা দেওয়া আছে, এসি সার্কিটের এই পাশে যদি পজিটিভ হয়, ডায়োডের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, বাল্বটা জ্বলে উঠবে। আবার তো এই পাশে পজিটিভ হয়ে যাবে, এই পাশে নেগেটিভ হয়ে যাবে, তখন এই দিক দিয়ে কোনো তড়িৎ প্রবাহ আসতে পারবে না, বাল্ব জ্বলবেও না। তাহলে ডায়োড এই এসি সার্কিটে কি একমুখী কারক হিসাবে ব্যবহার হচ্ছে, শুধুমাত্র পজিটিভের জন্য বাল্বটা জ্বলে উঠবে, নেগেটিভের জন্য বাল্বটা জ্বলবে না। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। এখন এই যে সার্কিটটা আছে কমন ইমিটার সার্কিট, এইখান থেকে আমরা হচ্ছে সূত্রগুলা নিয়ে আসব, যে সূত্রগুলা দিয়ে আমাদের হচ্ছে পরীক্ষায় ম্যাথ আসে, সেই সূত্রগুলা নিয়ে আসবো। তো এই সার্কিটের এই প্রান্তটা ইউজ হচ্ছে ইনপুট হিসেবে, এই প্রান্তটা ইউজ হচ্ছে আউটপুট হিসেবে। এইটুক বুঝে থাকলে বাকি সবগুলো সূত্রই অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমে আমরা আসি ইনপুট রোধ। ইনপুট রোধ আর আই, এটা ইজ ইকুয়াল টু কী হবে? আর ইজ ইকুয়াল টু আমরা জানি ভি বাই আই, তাহলে এখানে হবে ভি বি ই, বেজ আর ইমিটারের হচ্ছে ভোল্টেজ সোর্স এইটা, আর নিচে হচ্ছে আই বি বেজের প্রবাহ, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে ইনপুট। তাহলে আউটপুট রোধ, এটার আরেক নাম হচ্ছে ভার রোধ। আউটপুট রোধ আর এল, এটাকে অনেক সময় ভার রোধও বলে। ভার রোধ এটা ইজ ইকুয়াল টু ওপরে হচ্ছে ভিসিই আর ডিভাইড হচ্ছে আইসি, অর্থাৎ এই পাশের অংশ কালেক্টরের ভোল্টেজ সোর্স ইনটু হচ্ছে কালেক্টরের তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে আউটপুট রোধ। ইজি। এখন আমরা কি বের করব? প্রবাহ বিবর্ধন গুণক। প্রবাহ বিবর্ধন গুণক, এটাকে প্রকাশ করা হয় আলফা দিয়ে। আলফা ইজ ইকুয়াল টু কী হবে?
আলফা ইজ ইকুয়াল টু নিচে হচ্ছে কতটুকু আমি সরবরাহ করতেছি তার মধ্যে কতটুকু আউটপুট পাচ্ছি, এটা হচ্ছে সরবরাহ। এইভাবে আমরা মনে রাখতে পারি সরবরাহ, আর উপরে হচ্ছে আউটপুট। সরবরাহ প্রবাহ হচ্ছে আইই, ইমিটারের প্রবাহ, আর আউটপুট প্রবাহ হচ্ছে আইসি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড আইই। যদি কখনো পরিবর্তন থাকে তাহলে আলফা ইজ ইকুয়াল টু ডেল আইসি ডিভাইড ডেল আই, অর্থাৎ কালেক্টর প্রবাহের পরিবর্তন ডিভাইড ইমিটার প্রবাহের পরিবর্তন, ডেল আইসি ডিভাইড ডেল আই। এটা হচ্ছে আলফার মান পেলাম, প্রবাহ বিবর্ধন গুণক। এরপর আসে হচ্ছে প্রবাহ লাভ। প্রবাহ লাভ হচ্ছে বিটা। বিটা হচ্ছে ইনপুট প্রবাহের মধ্যে আমি কতটুকু আউটপুট প্রবাহ পাচ্ছি। প্রবাহ লাভ হচ্ছে নিচে হচ্ছে মানে কতটুকু অপচয় হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে কতটুকু আউটপুট পাচ্ছে। নিচে অপচয়, উপরে হচ্ছে আউটপুট। তো আউটপুট হচ্ছে আইসি, আর অপচয় হইতেছে আইবি, অর্থাৎ পিট অঞ্চলে ইলেকট্রন কিছু পরিমাণ আধান অপচয় হয়, তাহলে পিটের যে প্রবাহটা পাচ্ছি তাহলে সেইটা হচ্ছে অপচয়কৃত, আর আউটপুট হচ্ছে সবসময় আইসি। তাহলে বিটা ইজ ইকুয়াল টু, এটা আবার ডেল আইসি ডিভাইড ডেল আইবিও লেখা যায়। প্রবাহের পরিবর্তন যদি নেই তাহলে দুইটারই প্রবাহের পরিবর্তন নিতে হবে। এটাই হচ্ছে প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণক, আর হচ্ছে প্রবাহ লাভ। আরেকটা সূত্র তো আমরা জানি যে আই ই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আই বি। আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। আবার যদি পরিবর্তন হয় তাহলে ডেল আই, পরিবর্তন হলে সবগুলারই পরিবর্তন নিতে হবে, ডেল আইসি প্লাস ডেল আই বি। এরপর প্রবাহ বিবর্ধন গুণক আর প্রবাহ লাভ, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক সূত্রটা কি হবে? প্রবাহ বিবর্ধন গুণক ও প্রবাহ লাভের সম্পর্ক। প্রবাহ বিবর্ধন গুণক ও প্রবাহ লাভের সম্পর্ক। প্রবাহ বিবর্ধন গুণক, এটা আমরা পেয়েছি আলফা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড আইবি, আর আইসি ডিভাইড আইই। আর প্রবাহ লাভ, এটার সূত্রটা আমরা পেয়েছি আইসি ডিভাইড আইবি। যেহেতু এখানে আই এর মান বড়, আইসি এর মান ছোট, কারণ আমরা তো জানি আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তাহলে এটার মান সবসময় লেস দেন 1 হবে। এই আলফার মান অলওয়েজ লেস দেন 1 হবে, আর বিটার মান অলওয়েজ লেস দেন গ্রেটার দেন হচ্ছে 1। আইবি এর মান অনেক ছোট, আইসি এর মান অনেক বড়। অনেক বড় একটা সংখ্যাকে ছোট একটা সংখ্যা দিয়ে ভাগ দিলে আরও বড় সংখ্যা পাওয়া যাবে, তাহলে বিটার মান অলওয়েজ হচ্ছে অনেক বড় হবে, কারণ 90, 80, 70 এরকম হইতে পারে বিটার মান। আলফা ও বিটার মধ্যে সম্পর্কটা কিভাবে বের করব? তো আমরা জানি যে আই ই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তো উভয় পক্ষকে আমরা কি দিয়ে ভাগ করলে আলফা বিটা আসতে পারে? তো এখানে আমরা দেখতেছি আইসি আছে, এখানে আমরা দেখতেছি যে আইসি আছে, তাহলে উভয় পক্ষে মানে দুইটাতে কমন হচ্ছে আইসি। উভয় পক্ষকে যদি এখন আইসি দিয়ে ভাগ করি, অর্থাৎ আইই ডিভাইড আইসি, এটা হচ্ছে আইসি ডিভাইড আইসি প্লাস আইবি ডিভাইড আইসি। তাহলে আইই ডিভাইড আইসি, আইসি ডিভাইড আইই এর লেখা যায় আলফা, তাহলে আইই ডিভাইড আইসিকে লেখা যায় কি 1 বাই আলফা। আবার এই পাশে আইসি বাই আইসি মানে হচ্ছে 1 প্লাস আইবি ডিভাইড আইসি, আইসি ডিভাইড আইবি মানে বিটা, তাহলে আইবি ডিভাইড আইসি মানে হচ্ছে 1 বাই বিটা। তাহলে এরকম আমরা পেলাম এখান থেকে, বা 1 বাই আলফা এটা ইজ ইকুয়াল টু বিটা। যদি লসাগু নেই তাহলে 1 প্লাস, তাহলে এখানে আসবে বিটা প্লাস 1। যদি উল্টায় দিই তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড 1 প্লাস বিটা।
তো এটা পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড 1 প্লাস বিটা। এটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক। প্রবাহ বিবর্ধন গুণক আর প্রবাহ লাভের মধ্যে সম্পর্ক। তো এইখানে যে এগুলা সূত্র লেখা আছে এগুলা দিয়েই কিন্তু হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসে। এরপর এই সার্কিট থেকে আমরা আরও কিছু বের করতে পারি। কি প্রবাহ লাভ, তারপরে প্রবাহ বিবর্ধন গুণক, এগুলো তো আমরা দেখলামই। এখান থেকে আমরা হচ্ছে ভোল্টেজ গেইন বের করতে পারি, ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন। পরীক্ষা কোশ্চেনে দুইভাবে বলা থাকতে পারে, ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন, এটাকে ভিজি দ্বারাও প্রকাশ করতে পারি আমরা, ভিজি ভোল্টেজ গেইন। তাহলে ইনপুট ভোল্টেজের মধ্যে কতটুকু আউটপুট ভোল্টেজ পাচ্ছি, ভি আউট, এটাই হচ্ছে ভোল্টেজ গেইন। ইনপুটের মধ্যে কতটুকু আউটপুট পাচ্ছি। তাহলে ইনপুট ভি ইজ ইকুয়াল টু আমরা জানি আইআর, তা এখানে ইনপুট হচ্ছে আইবি আর ইনপুট রোধ হচ্ছে আর আই। তাহলে এখানে আমরা লিখতে পারি আইবি ইন্টু আর আই। আর আউটপুট ভোল্টেজ এখান থেকে পাচ্ছি আইসি ইন্টু আর এল, কালেক্টর প্রবাহ আইসি আর আর এল হচ্ছে ভার রোধ। তাহলে আইসি ইন্টু আর এল, আইসি ডিভাইড আইবি এর পরিবর্তে আবার বিটা লেখা যায়, তাহলে বিটা ইন্টু আর এল ডিভাইড আর আই। তো আমাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে এই সূত্র ইউজ করতে হচ্ছে। আর যদি বিটার মান দেওয়া থাকে, বিটা আর হচ্ছে আর এল আর আই দেওয়া থাকে, তখন আমরা ভোল্টেজ গেইনের এই সূত্রটা ইউজ করতে পারবো। এটা হচ্ছে ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন নির্ণয়ের সূত্র, ইজি কিন্তু। এরপর ক্ষমতা লাভ বা পাওয়ার গেইন। ক্ষমতা লাভ, এটাকে আমরা পাওয়ার গেইনও বলতে পারি, পাওয়ার গেইন, পি জি লিখতে পারি। তাহলে ইনপুটের মধ্যে কতটুকু আউটপুট পাচ্ছি, ইনপুট ক্ষমতার মধ্যে কতটুকু আউটপুট পাচ্ছি, আউটপুট ক্ষমতা পাচ্ছি, এটাই হচ্ছে পাওয়ার গেইন। তাহলে ইনপুট হচ্ছে এই পাশের অংশটুকু ইনপুট, এই পাশের অংশটুকু আউটপুট। তাহলে ইনপুটটা হচ্ছে বেইজের এই প্রান্তের ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি আই স্কোয়ার আর, চলতড়িৎ থেকে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে এখানে ইনপুটের মধ্যে আমরা লিখতে পারি আই বি স্কোয়ার ইন্টু আর আই, আর উপরে লিখতে পারি বি আউটপুট তো এই পাশে আইসি আর আর এল, তাহলে আইসি স্কোয়ার ইন্টু আর এল। তাহলে আইসি স্কোয়ার ডিভাইড আই বি স্কোয়ার, এটার পরিবর্তে আবার লেখা যায় বিটা স্কোয়ার ইন্টু আর এল ডিভাইড আর আই। এটা হচ্ছে পাওয়ার গেইন নির্ণয় সূত্র, পিজি। দুইটা সূত্র দিয়ে আমাদের ম্যাথ করার প্রয়োজন হতে পারে। তার ক্ষমতা লাভ, ভোল্টেজ লাভ, প্রবাহ লাভ, এগুলা নিয়ে প্রচুর সিকিউ আছে, বোর্ডে আসছিল 2023-এ 2024-এ। তো আমার চ্যানেলে অনেকগুলা বোর্ডের কোশ্চেন সলভ করা আছে। তো এই সূত্রগুলো দেখার পর আপনারা ওই বোর্ডের কোশ্চেনগুলো সলভ করেন, ম্যাথমেটিক্যাল টার্মের যেগুলা, এগুলা হচ্ছে পরীক্ষা কমন পড়বে আশা করি, আর করতে পারবেন, অঙ্ক বুঝতে পারবেন। তো এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসে, এই যতগুলো সূত্র লিখলাম এই সূত্রগুলো সম্পর্কিত কোশ্চেন তো আসেই। এর বাইরেও এই যে অ্যাম্প্লিফায়ার হিসাবে যে ট্রানজিস্টরের ব্যবহার, এইটার চিত্র, যে কমন ইমিটার যে অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার হয়, এইটার থিওরিটিক্যাল যে কোশ্চেনটা সেটা আসে। যে ওইটার ব্যাখ্যাটা এরকম যে, যেহেতু এপাশে বেইজ আছে, বেইজের রোধের মান অনেক কম, যেহেতু ফরওয়ার্ড ব্যাসে থাকে রোধের মান অনেক কম, এদিক দিয়ে তড়িৎ প্রবাহ যেটা যাচ্ছে সেটাও অনেক কম, এখান থেকে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাও অনেক কম। কিন্তু আউটপুট ভোল্টেজে যে কালেক্টর প্রবাহটা পাচ্ছি, ভার রোধ যেটা, যেহেতু রিভার্স ব্যাসে যুক্ত, ভার রোধের মান অনেক বেশি আর প্রবাহের মানটাও বেশি, তাহলে এখান থেকে আউটপুট ভোল্টেজটা অনেক বেশি পাবো। এর জন্য এইটার থেকে এইটাতে বিবর্ধিত সিগন্যাল পাওয়া যাবে, বিবর্ধিত ভোল্টেজ পাওয়া যাবে। এই জন্য এটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। এটা পরীক্ষায় আসে অনেক। আর হচ্ছে এই ম্যাথ আসে এই চ্যাপ্টার থেকে। এর পরবর্তীতে যে হচ্ছে আইসিটির যে অংশটা আছে, লজিক গেট, লজিক সার্কিট, তারপর হচ্ছে লজিক গেট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, এই অংশটুকু থেকেই কোশ্চেন সবসময় বেশি আসে। তো এখানে যতটুকু করানো আছে এতটুকু
দেখলে আশা করি এখান থেকে একটা সৃজনশীল অ্যান্সার করা যাবে। এরপরে এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো কোনো যদি আরও এক্সপেকটেশন থাকে আরও বেশি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।